ব্লাউজের হুক আস্তে আস্তে লাগিয়ে বিছানা থেকে নেমে ধীর পায়ে আয়নার সামনে এসে দাঁড়ায় মিম। খেয়াল করে ঠোঁটের লিপস্টিক মুখের বেশ খানিকটা অংশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে লেপ্টে আছে। ঠোঁটে লেপ্টে যাওয়া লিপস্টিক টিস্যু পেপার দিয়ে মুছে বিছানার দিকে তাকায় মিম। উল্টোপাল্টা বিছানায় এখনো অসভ্যতার চিহ্ন বিদ্যমান। মারুফ তখনও বিছানায় শুয়ে শুয়ে মিমের দিকে তাকিয়ে হাসে। আজ কি একটু বেশি হয়ে গেল? মিম কিঞ্চিত লজ্জায় লাল হয়, তারপর বলল, আজকাল একটু বেশি অসভ্য হয়ে গেছো তুমি। এত পাগল হয়ে যাও বিছানায়? রোজ বউয়ের সাথে থেকেও আমার কাছে আসো, তারপরও এত এনার্জি আসে কোত্থেকে? তোমার কাছে আসলে আমার এনার্জি বেড়ে যায়। হঠাৎ মিমের ফোন বেজে ওঠে। মোবাইলে ফোন রিসিভ করে বেশ শান্ত গলায় বলে, মামুন, আমি রোহানা ভাবির বাসায় ড্রেসটা সেলাই করতে দিতে এসেছিলাম, তারপর বাচ্চাটাকে স্কুল থেকে নিয়েই ফিরছি। এ কথা বলে ফোন কেটে দিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়লো। ফোনটা রাখতেই মারুফ হেসে ওঠে। কি সুন্দর মিথ্যে বলতে পারো তুমি, তোমার জন্যই তো বলতে হয়। আচ্ছা আমি যাই, বউ থাকার পরও কেন তোমাকে বারবার ডাকি? সেই উত্তরটা শুনে যাবে না? এখন না, পরে ফোনে শুনবো, এখন গেলাম। এ কথা বলে দ্রুত পায়ে বেরিয়ে গেল। মিম নিজের বাসার সামনে এসে লিপস্টিক মুছে কপালের টিপ ঠিক করতে করতে বাইরে এসে স্বস্তির নিঃশ্বাস ফেলে। মনে মনে ভাবলো, যাক বাবা, মিথ্যে কথা বলে মামুনের কাছ থেকে এবারের মতো বেঁচে গেলাম। মারুফ যখন তখন ডাকে, কি যে পাগলামি করে। এই অনৈতিক সম্পর্ক থেকে কতবার বেরিয়ে যেতেও পারিনি। স্বামী হিসেবে মামুন যতই তাকে অসম্মান করুক, যতটা তাকে একাকিত্বে রাখুক, তবুও মামুনকে ঠকানো কি তার উচিত হচ্ছে? মনে মনে খুব অনুশোচনা হচ্ছে। আজ হোক কাল হোক মামুন তো জানবেই, তখন হয়তো জীবনের শেষ ঝড় আসবে। তা থেকে নিজের সংসার বাঁচানো কঠিন হবে। তারপর দরজা খুলে ভেতরে ঢুকলাম। মামুন সাথে সাথে ডাক দিল, দাঁড়াও। মামুনের কথা শুনে ভয়ে লজ্জায় কেমন যেন কুকড়ে যায় মিম। তবুও মনে সাহস রেখে বলল, আমি রেহানা ভাবির বাসা থেকে ফেরার পথে সিএনজি নষ্ট হয়ে গিয়েছিল, তাই রিক্সা নিয়ে এসেছি, তাই একটু দেরি হয়ে গেল। মামুন ভারাক্রান্ত মন নিয়ে বলল, আমি তোমাকে কোনো প্রশ্ন করিনি মিম। তাছাড়া তুমি রেহানা ভাবির বাসায় যাওনি। স্কুল আর জলদি ছুটি হয়ে গিয়েছিল, তোমাকে স্কুল থেকে ফোন দিয়েছিল, কিন্তু তোমার ফোন অফ থাকায় স্কুল থেকে আমাকে ফোন দিয়েছিল। মামুনের মুখে সমস্ত কথা শুনে মিম কি বলবে বুঝতে পারছে না। মনে মনে ভাবলো, মারুফের সাথে চূড়ান্ত মুহূর্তে ফোন আসছে দেখে মারুফ ফোন অফ করে দিয়েছিল। মিম আমতা আমতা করে বলল, না মানে। মারুফ আবারও বলে উঠল, স্কুল থেকে ফোন দেওয়ার 5 মিনিট পরে রেহানা ভাবি আমাকে ফোন দিয়েছিল। তোমাকে না পেয়ে আমি ছেলেকে স্কুল থেকে নিয়ে কবেই বাসায় ফিরেছি। দেখলাম তুমি বাসায় নেই। আমি জানি তুমি কই থাকবে, তাই তোমার জন্য অপেক্ষা করছি। তোমাকে ফোন দিয়েছিলাম, তুমি বললে রেহানা ভাবির বাসায়, অথচ তুমি অন্য আরেকজনের ফ্ল্যাটে। মারুফ সাহেব যে ফ্ল্যাট ভাড়া করেছেন সেটা আমার বন্ধু রাকিবের, তাই ওখান থেকে তথ্য পাওয়াটা আমার জন্য কষ্টসাধ্য না। মামুনের মুখে কুকীর্তির সমস্ত কথা শুনে মিম ভয়ে সে কেঁপে উঠছে বারবার। মামুন বলেই যাচ্ছে, গত 6 মাস থেকে আমি তোমাকে প্রতি মুহূর্ত ফলো করে যাচ্ছি। হুট করে তো সিদ্ধান্তে যেতে পারি না। আমি ব্যবসায়িক কারণে কয়েকটা বছর বিপর্যস্ত ছিলাম, সেখানে তোমার সাপোর্ট দরকার ছিল। তোমাকে আমি সব বলেছিলাম। অনেক সময় তোমার উপর অন্যায় করেছিলাম, ঝগড়া মারামারি অল্প স্বল্প হয়েছে, একটু অপেক্ষা তো করতে পারতে, করনি। জড়িয়ে গেছো পরকীয়ায়। হয়তো আমাকে আর ভালো লাগেনি, এটা স্বাভাবিক। আমার কাছে যথেষ্ট তথ্য প্রমাণ আছে। তোমার উপর আমার ক্ষোভ রাগ কিচ্ছু নেই। যা ভালো মনে হয়েছে তাই করেছো। মিমের চোখ বেয়ে ঝরঝরো করে পানি পড়ছে, হাও মাও করে কাঁদছে। পায়ে ধরে বলল, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আর এমন হবে না। মামুন রাগে গজগজ করতে লাগলো, প্লিজ মামুন, আমি আর করব না, আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। মামুন এবার ঠাস ঠাস থাপ্পড় দিয়ে বলল, আমি এই 3 বছরে অনেকবার তোমাকে সুযোগ দিয়েছি, নানা রকম ভাবে ইনডাইরেক্টলি তোমাকে বুঝিয়েছি, তুমি বোঝোনি। ভেবেছো আমি বোকা সহজ সরল, তাই প্রতিনিয়ত আমাকে ঠকিয়ে গেছো। আর যাই হোক, কোনো বিশ্বাসঘাতকের সাথে সংসার করা যায় না। বলেই মামুন ওখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর বাপের বাড়ি চলে আসলো মিম। বাসার দরজার কলিং বেল দিয়ে নিচে বসে পড়ে। আজ সব শেষ হয়ে গেল। মানুষটাকে বুঝতে পারলো না, এত বড় অন্যায় সে করে ফেললো। একটু পরে দরজা খুলে মায়ের ডাকে সম্বিত ফিরে পায় মিম। কি হয়েছে, তুই কাঁদছিস কেন? মা, আমার সব শেষ হয়ে গেছে, আমি নিজের হাতে সব শেষ করে ফেললাম, আমি আর বাঁচতে চাই না। বলেই মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ে। মাকে সবকিছু বুঝিয়ে বলতে বলতে হঠাৎ অজ্ঞান হয়ে যায় মিম। মায়ের চিৎকারে এগিয়ে আসে বাবা। মিমকে ধরাধরি করে ভেতরে নিয়ে যাওয়া হয়। পরের দিন ভারাক্রান্ত মন নিয়ে মিম আশেপাশে তাকিয়ে ফ্ল্যাটের দরজা আলতো ঠেলে ভেতরে ঢুকে ড্রয়িং রুমে সোফায় বসলো। ভেতর থেকে মারুফ আসলো। মারুফকে দেখে মিম দাঁড়িয়ে গেল। মারুফ হ্যাচকা টানে মিমকে বাহুবন্ধনে আবদ্ধ করতে মিম তার শরীরে সমস্ত শক্তি দিয়ে বাধা দিল। কি করছো তুমি মারুফ? প্রতিদিন যা যা করছি সেটাই নতুন কি? তুমি কি সাধু সন্ন্যাসীর দলে নাম লিখিয়েছো নাকি প্রতিভক্তি রমণী হয়ে গেলে? মিম নিজেকে ছাড়িয়ে বলল, মারুফ, আমি তোমাকে সব বলেছি। আমার স্বামী আমাকে
ত্যাগ করেছে। গতকাল থেকে আমি একেবারে ভেঙে পড়েছি। সব জানার পর কোথায় তুমি আমাকে ভরসা দেবে তা না, উল্টো আমার ফোন ধরছো না, আমাকে এড়িয়ে চলছো। কেন করছো এমন? দেখো, আমি ব্যবসা করি, আমার অনেক কাজ থাকে, সব সময় ফোন ধরা সম্ভব হয় না। মিম বলল, অজুহাত বাদ দাও, আগেও তো ব্যবসা ছিল তোমার। আমি এসেছি কিছু সিরিয়াস বিষয় নিয়ে কথা বলতে। সিরিয়াস বিষয় না হয় পরে বলো, আসো আগে একটু আদর করে নিই। মারুফ জোরাজোরি করে মিমের সাথে মারুফ হ্যাচকা টানে মিমের শাড়িটা বুক থেকে সরিয়ে দেয়। তারপর অনেকটা পাজা গোলা করে বিছানায় শুইয়ে দেয়। দু হাতে শক্ত করে ঠোঁটের উপর ঠোঁট ছুঁয়ে দেওয়ার চেষ্টা করতে বেশ ধস্তাধস্তি হয় মিমের সাথে। ধস্তাধস্তির এক পর্যায়ে মারুফকে ধাক্কা দিয়ে বসে যায় মিম। মিমের চোখ দিয়ে পানি পড়ছে দেখে বেশ ঘাবড়ে যায় মারুফ। আচ্ছা তুমি আজকে যাও। মারুফ, আমি তোমাকে অনেক ভালোবাসি। এই 3 বছরে আমি এতটা দূরে এসে গেছি যে সেখান থেকে ফেরা বেশ কঠিন। একদিকে আমার স্বামী আমাকে ফেলে চলে গেছে, আর তুমি যদি এমন করো তখন মরা ছাড়া আমার কোনো পথ থাকবে না। মারুফ বলল, কি বলবে স্পষ্ট করে বলো মিম, আমাকে যেতে হবে, মিটিং আছে। মিম বলল, আমাকে তুমি অনেকবার সারা জীবনের জন্য পেতে চেয়েছো, বলেছো রাজরানী করে রাখবে। তুমি বলেছো আমার মতো এই জীবনে কেউ তোমাকে ভালোবাসে না। এখন সময় এসেছে কথা রাখার। মারুফ, তুমি কি আমাকে বিয়ে করবে? কি বলছো তুমি? পাগল হলে? তুমি জানো আমি বিবাহিত, আমার 2টি বাচ্চা আছে। মিম বলল, না না, ওদের ছাড়তে হবে না, তোমার বউ থাকুক, আমাকে শুধু স্বীকৃতি দাও। যখন তোমার মন চাইবে আমার কাছে আসবে, আমি কিচ্ছু বলবো না। বাবা মা যদি জানে তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ তবে আমাকে বাসায় রাখবে না। প্লিজ মারুফ, তুমি আমাকে বিয়ে করো, আমাকে বাঁচতে দাও, না হলে হয়তো আমাকে আত্মহত্যা করতে হবে। দেখো মিম, এটা সম্ভব না। আমি একটা সমাজে বসবাস করি, ব্যবসার জন্য সমাজে অনেকের সাথে আমার উঠা বসা, আমার যা সম্মান আছে সেটা শেষ হয়ে যাবে। তাছাড়া আমার বউ মিতু কিছুটা টের পেয়ে গেছে, এই অল্পতে তার যা রিয়েকশন, শেষ পর্যন্ত কেলেঙ্কারি হয়ে যাবে। আমি এটা করতে পারবো না। তাহলে এতদিন যা ছিল সব ভুল ছিল? কেন তুমি আমাকে স্বপ্ন দেখিয়েছো? এত ভালোবাসার অভিনয় কেন করলে? শুধু আমাকে ভোগ করার জন্য তুমি দিনের পর দিন আমার শরীর নিয়ে খেলেছো। তুমি শুধু শরীরটাই বুঝলে। প্রথম দেখাতেই তোমাকে ভালো লেগেছিল, কারণ তুমি যথেষ্ট সুন্দরী। কিছু ভালো লাগলে সেটা পাওয়াটা আমার নেশা। এক জীবনে আমি যা চেয়েছি তাই পেয়েছি, তবে একা আমি কেবল সুখ পাইনি, তুমিও নিজের প্রয়োজনে আমার কাছে এসেছো। একই পাপে তুমিও পাপী। হ্যাঁ হ্যাঁ, আমি পাপী। আমি আমার স্বামীর সাথে পাপ করেছি, বাচ্চাদের সাথে পাপ করেছি, বাবা মায়ের সাথে পাপ করেছি, তোমাকে ভালোবেসে পাপ করেছি, অনেক অনেক পাপ করেছি। চিৎকার করে কথাগুলো বলতে বলতে হু হু করে কাঁদে মিম। দেখো মিম, বাড়াবাড়ি করো না, যা সম্ভব না তা নিয়ে ইমোশনাল ব্ল্যাকমেল করো না। আমি এখন চলে যাচ্ছি। আর শোনো, আজকের পর থেকে আমাদের সম্পর্ক শেষ। আমাকে আর কোনোদিনও ফোন দেবে না, এমনকি দেখা করার চেষ্টাও করবে না। বাহ বাহ, শেষ পর্যন্ত মুখোশ খুলে ফেললে। আমার এত ভালো একটা স্বামী থেকে আমাকে ছিনিয়ে ভেবেছো তুমি ভালো থাকবে? আমি তোমার বউ মিতুকে সব বলে দেব, একেবারে ছবি পর্যন্ত দেব। এটা কিন্তু বেশি বাড়াবাড়ি মিম। আমি ছিনিয়ে আনিনি, নিজের ইচ্ছেতে এসেছো। যা যা করেছো তোমার ইচ্ছায়, আমি জোর করিনি কিছু। কথাগুলো বলে আর এক মুহূর্ত দাঁড়ায়নি মারুফ, হন হন করে বেরিয়ে গেছে। দাঁড়ানো অবস্থায় থাকা মিম ধপ করে বিছানায় বসে পড়ে। ভাবতে পারে না কি করে একটা অমানুষকে এতদিন ভালোবেসে তার ফেরেশতার মতো স্বামীকে ধোকা দিল। রাত 12টার কাছাকাছি নিজের বাসায় ঢুকে মারুফ। বউয়ের চোখাচোখি হতেই খানিকটা স্মিত হাসি দিয়ে জড়িয়ে ধরার চেষ্টা করতেই মিতু খেকিয়ে ওঠে। এত রাতে বাসায় ফিরে অভিনয় করা লাগবে না, তার চেয়ে বরং তোমার ওই মিমের কাছে যাও। তুমি কি পাগল হলে মিতু? ও হ্যাঁ, মিমের চ্যাপ্টার তো আজ থেকে শেষ করে এসেছো, হয়তো নতুন কাউকে পেয়ে গেছো। বিয়ের পর থেকে তোমার এই চরিত্র আমার বেশ জানা আছে। আচ্ছা, আরো কে কে জানি তোমার রক্ষিতা আছে? তোমার তো এসবের অভাব নেই। টিয়া, ময়না, সোনা, জনা, আরো কতজন আছে। তুমি কোনোদিনও তো এমন করে কথা বলনি মিতু। এত বেয়াদব কবে থেকে হলে? মেয়েরা সত্য বললে বেয়াদব। বাঙালি রমণীদের চুপ করিয়ে রাখার মাঝে তোমাদের বেশ স্বার্থপরতা আছে। তবে দিন বদলে গেছে, আর কোনোদিন বলিনি বলে কি আজকে বলতে পারবো না? দেয়ালে পিঠ লেগে গেলে কিছুই করার থাকে না মারুফ সাহেব। শোনো, তোমার সাথে আমার আজাইরা পেঁচালের সময় নেই, আমি এখন ঘুমাবো। ভোরে আমার ফ্লাইট সিঙ্গাপুরের। বাহ, তো জনাব এবার কাকে নিয়ে যাচ্ছেন? কোনো মিডিয়া সেলিব্রিটি নাকি পতিতালয়ের পতিতা? মুখ সামলে কথা বলো, এত রাতে সিং ক্রিয়েট করো না। মুখে লাগাম দাও মিতু, আমার মাথা গরম হয়ে যাচ্ছে। তোমার কি ধারণা আগের সে বউদের মতো সব জিজি করব? তোমার সমস্ত অনিয়ম দিনের পর দিন মেনে যাব? তুমি ধমক দেবে আর আমি আগের মতো চুপ করে যাব? এতদিন কথা বলিনি, যা বলেছো মেনে নিয়েছি। ভেবেছি বাচ্চা কাচ্চা বড় হলে ঠিক হয়ে যাব, কিন্তু কই, তোমার তো ঠিক হওয়ার কোনো লক্ষণ নেই। এত অদ্ভুত খবর তোমাকে কে দেয়? কে তোমাকে এসব লাগিয়ে বেড়ায়? কেন বিশিষ্ট শিল্পপতি মারুফ সাহেবের গোয়েন্দা থাকতে পারলে তার স্ত্রীর 1-2 জন কেন থাকবে না? বিয়ের এতদিন
এতদিন পর আজ নতুন রূপে তোমাকে দেখছি। ব্যাপার কি, এত শক্তি কোত্থেকে আসলো আজ? নারীরা মমতাময়ী, ভালো হওয়ার একটা সুযোগ দিয়েছিলাম, হওনি, বরং তোমার নষ্টামি দিন দিন বেড়েছে। আমাকে কি বাচ্চা দেখার জন্য রেখেছো? কয়দিন আমার সাথে ভালো করে কথা বলেছো, কয়দিন আমরা একসাথে বিছানায় গিয়েছি ভালো করে, শেষ কবে আমাদের ফিজিক্যাল রিলেশন হয়েছিল মনে পড়ে তোমার? তবু একটা মেয়ে শুধু ফিজিক্যাল রিলেশন চায় না, চাই স্বামী তাকে সম্মান করুক, গুরুত্ব দিক, ভালোবাসুক, একবেলা খেলেও সমস্যা নেই। প্লিজ স্টপ, এত রাতে কথা বলতে ইচ্ছে হচ্ছে না মিতু। ভালো লাগলে থাকো, না লাগলে দরজা খোলা আছে, চলে যাও। আমি যেমন আছি তেমনই থাকবো। বাহ, তোমার মতো পুরুষ আর কি বলতে পারে? তাদের ধারণা এই কথা বললে বউরা ভয় পেয়ে চুপ থাকে। হ্যাঁ, আমিও চুপ করে যেতাম, কারণ মেয়েদের যাওয়ার জায়গা কম। নিজের ফ্যামিলি যখন বলে মানিয়ে নাও, মেনে নাও, তখন একটা মেয়ে ধৈর্য ধরে পড়ে থাকে দিনের পর দিন এই আশায় যে একদিন স্বামী ঠিক হবে। বা মিতু, ইদানিং তোমার মুখে কথার খই ফুটেছে। নতুন করে কারো প্রেমে পড়নি তো? মেয়েরা যখন ভরসা খুঁজে পায় তখন মুখে কথার খই ফুটে। মারুফ, তুমি নষ্ট বলে সবাই নষ্ট হবে এটা ভাবতে যেও না। কি বলতে চাচ্ছ তুমি? একদম সিম্পল কথা। তোমাকে এসব বলার জন্য আমার এতক্ষণ ধরে এই বাসায় থাকা, পরে বলবে পালিয়ে গেছি। তুমি তো আবার সমাজের কাছে আমাকে উল্টো দোষী বানাতে চাইবে, তাই সত্য উন্মোচন করে যাচ্ছি। এ কথা বলে মিতু বের হয়ে গেল। সম্মানিত দর্শক, কথায় আছে ঢোলের বাড়ি কাপড়ের তলায় থাকে না, তাই আজকে মারুফের সমস্ত পাপ বেরিয়ে আসলো, চলে আসলো জীবনের শান্তি। আমাদের গল্পের দ্বিতীয় অংশ দেখতে চাইলে মিউজিক প্লাস কমেডি পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। আপনাদের সাপোর্ট পেলে খুব তাড়াতাড়ি বাকি অংশ নিয়ে হাজির হব। কেমন হলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। গল্প ভাবনা প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় বকুল আহমেদ, ক্যামেরায় রিমন।